প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএফইউজের সাবেক সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ, বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, 21 জেলা তাপ প্রবাহের উচ্চ ঝুঁকিতে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির বিষয়ে এক এক সময় এক এক সিদ্ধান্ত, এশিয়ার 6 দেশেই তীব্র তাপ প্রবাহ। সমকালের শিরোনাম, ঋণ জালিয়াতিতে এবার ছক্কা সাদ মুসার, মহাবিপদ এড়াতেই এখনই সাজাতে হবে পরিকল্পনা, তাপপ্রবাহ নিয়ে বিশেষজ্ঞ মত। কালের কণ্ঠের শিরোনাম, দাদা এমদাদের দাদাগিরি দুদকের জালে, বৈধ আয়ের চেয়ে অবৈধ সম্পদের পাহাড়, এপিএস এমদাদের সম্পদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, টানা 1 মাস ধরে দাবদাহে রেকর্ড, প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, উৎকণ্ঠা বাড়াচ্ছে উপজেলা নির্বাচন, শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাক লিস্টে, কারাগারেও মাদকের আখড়া। মানব জমিনের শিরোনাম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে কি হচ্ছে। খবরের কাগজের শিরোনাম, মৌসুমের উত্তপ্ত দিনের রেকর্ড, আবহাওয়ার দ্বিমুখী চাপ। সময়ের আলোর শিরোনাম, কমে গেছে খাদ্য মজুদ, 1 ছটাক ধানও নেই সরকারি গুদামে। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, উপাচার্যের এত অনিয়ম, দেশে ফিরেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশ রূপান্তরের শিরোনাম, রোদে পুড়ে ছারখার, আতঙ্কে কেন্দ্রীয় নেতা এমপিরা, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ। জায়জায় দিনের শিরোনাম, ফুটপাত তুমি কার, প্রচণ্ড দাবদাহে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ বৃহস্পতিবার পর্যন্ত, চুয়াডাঙ্গায় রেকর্ড 43 ডিগ্রি, থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন। আপনি শিরোনাম শুনলেন। আমরা গত 1 মাস ধরে গরম নিয়ে কথা বলছি। আজকে প্রথম আলো যদি একটু শিরোনামটা উল্লেখ করি, 21 জেলা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে, এবং এখানে বলা হচ্ছে এশিয়ার 6 দেশে তীব্র তাপপ্রবাহ, এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি নিয়ে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেটা মাঝে মাঝে আলোচনা জন্ম দিচ্ছে। আপনি বন্ধ রাখলে বন্ধ রাখেন, অথবা যদি খোলা রাখেন খোলা রাখেন। একটা স্থির সিদ্ধান্ত থাকা দরকার, নাকি গরমের কারণে আমরা অস্থির হয়ে গেলাম? ধন্যবাদ আপনাকে। গরমের কারণে অস্থির হয়ে যায়, কিন্তু আসলে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে স্কুলটা খোলা রাখার এটাও মানে দরকার, যে জিনিসটা যে করোনার সময় তো একটা ঘাটতি হয়েছে, তখন অনলাইনে যেটা হয় যে ভার্চুয়াল ক্লাসগুলো হয়েছে, কিন্তু তখনও যে জিনিসটা হচ্ছে মানে কোর্স সীমিত আকারে নিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় আপনার বিদ্যুতের সমস্যা থাকে বিভিন্ন কারণে। এখন গরমে যেটা আপনি বলেছেন যে যেহেতু প্রচণ্ড তাপ ছিল, তাপ প্রবাহ, এর মধ্যে স্কুলটা একদিনের জন্য খোলা রেখে পরের দিন আবার বন্ধ, এটা ওই দিন খোলা না রাখলেও পারতো। আমার কথা হচ্ছে যে যেটা এইটা নিয়ে কথা যেগুলো উঠছে, এই কথাটা ওঠার দরকার ছিল না, যেহেতু গরমের তীব্রতা কমছে না এবং স্কুলের ক্ষতি হচ্ছে, এটা তো ঠিক, কিন্তু তারপরেও দেখা যেত। এবং আপনি আবহাওয়া দপ্তরের যেই মানে তথ্য, এবং আমরাও যেটা লক্ষ্য করতেছি, টানা 1 মাস, এটি শুধুমাত্র বাংলাদেশ, এটা আমাদের অনেকের অভ্যাস যে বাংলাদেশ সরকার আওয়ামী লীগেরই এটা তাপ প্রবাহ নিয়ে আসছে। বিষয়টা তো না, যেটি বলছেন এটা নিয়ে আসা, যে মানে আমাদের অনেকেই আমরা মনে করি যে বলা হয়েছে, তো রাজনৈতিক নেতারাই কালকেও বলেছেন যে গরম ডেকে এনেছে, গরম এই উন্নয়নের কারণে, এই সরকারের কারণে, যে জলাশয় সব বন্ধ এখন এই কারণের জন্য। এই যে অন্যান্য দেশগুলোর যে জলাশয় আছে কিনা, এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে অবস্থাটা, দুবাইতে যেভাবে বন্যা হয়ে গেল, বৃষ্টিতে একাকার, তারই তো প্রভাব এখানে পড়ছে। সুতরাং আমার কথা হচ্ছে যে এই আজকে পর্যন্ত, আগামীকাল থেকে হয়তো বৃষ্টি টিষ্টি হতে পারে, যেটা আবহাওয়া বিভাগ আগে থেকেই আমাদের বলেছেন, এবং 2-1 দিনের মধ্যেই কিন্তু তাপমাত্রাটা কমে আসবে।
তো একদিন দুদিন স্কুলটা বন্ধ রাখলে কমে আসতে পারে এবং কমবে। আমার ধারণা এটি এত একেবারে দীর্ঘদিন ধরে থাকবে এমনটা না, মানে অনেক 15 দিন যেখানে থাকে একেবারে 1 মাস একটা না। তো সুতরাং যে কথাটি বলেছেন যে একদিন দুদিনের জন্য স্কুলটা হঠাৎ একদিন খুলে তার পরের দিন বন্ধ, সেখানে যুক্তি আছে, যুক্তিটা শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন, কিন্তু সেই যুক্তি মানার পরেও যেটি বলা যায় যে আপনি একদিন 2 দিন অপেক্ষা করলে এমনটা কিছু হতো না, যখন আবার হাইকোর্ট বন্ধ দিয়ে দিলেন। সুতরাং এই যে অবস্থাটা, এতে হয় কি মানুষের এমনিই তো কথা বলায় আমরা মানে হ্যাঁ পানের থেকে চুন খসলে সব, এর মধ্যে আপনি একটা ইস্যু ধরায় দেওয়ার কোনো দরকার ছিল না। একদিন মানে বন্ধ বেশি রাখলে খুব একটা ক্ষতি হয়ে যেত, ক্ষতি যাওয়াটা হচ্ছেই, তাই না? 2 দিকেই যুক্তি আছে যে, এবং অভিভাবকরা যে চান নাই তা না, কিন্তু অভিভাবকদেরও ছিল যে ঘরে বসে অনেকদিন ছুটি একটানা তো ছাত্রছাত্রীদের স্কুলের, এবং সব জায়গায় যে গরম, যে আপনি ম্যাপ দেখলেই বোঝা যায় অনেকগুলো এলাকা 21 জেলায় তাপ প্রবাহের উৎস, সেই জায়গাটায় পড়াশোনা হতে পারত, হলো, কিন্তু সেই জায়গায় হওয়ার পরেও অন্য জায়গায় তো হচ্ছে না, তাহলে তাদের তো ক্ষতি হলো। সুতরাং একদিন দুদিন পরেই কিন্তু পরিস্থিতিটা ঠিক হয়ে যেত, বন্ধটা হলো, মাঝখানে একদিন খোলা না রাখলেও চলতো। অনেক ধন্যবাদ আপনাকে। পত্রিকার শিরোনাম, অবাধ্য প্রার্থী সহ কিছু বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক আওয়ামী লীগের। অবাধ্য নেতাদের সামলাতে 2 দলেই হাঁটছে এক পথে, প্রথম আলোর শিরোনাম। অবাধ্য নেতা, প্রথম আলো নিঃসন্দেহে বড় কাগজ ভালো কাগজ, 2 দল একই পথে হাঁটছে এটি আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমাদের একটা মানে কারো কারো একই রকমের না, কেউ মানছে না, কেউ মানছে না, সে যাই হোক, আমাদের কিছু কিছু মানে গণমাধ্যমের কিছু কিছু লোকের একটা বৈশিষ্ট্য আছে, দীর্ঘদিন ধরে আমি খেয়াল করতেছি যে আমরা যেটি করি যে আওয়ামী লীগ যদি আছে তাহলে অন্য একটা দলেরও ওই জায়গায় আনতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ মানে সমান করতে হবে। আওয়ামী লীগ যে উপরে আছে না, আরেকজনের উপরে আছে, এই ধারণাটা, এই যে আপনি একই সাথে হাঁটছে একই দলে, বিষয়টা দুটার কিন্তু ভিন্ন পরিস্থিতি। একটা হচ্ছে দল, বিরোধী দল, তারা রাজনীতি, নেতিবাচক রাজনীতি করতেছেন, জনসম্পৃক্ততার ধারে কাছে নেই, তারা নিজেরা দাবি করেন সমস্ত জনগণ তাদের, কিন্তু আসলে না। আরেকটি হচ্ছে যে বৃহত্তম রাজনৈতিক দল, শক্তিশালী রাজনৈতিক দল, এবং তার যে নেতা তিনি বিশ্ব নন্দিত, বিশ্ব নেতা, নিজের দক্ষতা যোগ্যতাই এটি অর্জন করেছেন। এটি আমি সবসময় বলি, বিশ্বাস থেকেই বলি। তো তার একই পথে যাত্রা, এই যে কথাটা, এই যে সাংবাদিকতাটা, আমরা এই জায়গাটায় খুব ভালো করি। অনেকে হ্যাঁ বলবো যে আমরা গণমাধ্যমের দোষ, গণমাধ্যমের লোক হয়ে কেন বলি, কিন্তু আমরা কাজটা করি তো বাঁকা বাঁকা কাজগুলি করার চেষ্টা করি। কিন্তু এই যে বাঁকা বাঁকা কাজটা হলো, কিন্তু আসল এই যে শিরোনামটা কিন্তু ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা হচ্ছে 2টার 2। একটা হচ্ছে আওয়ামী লীগ, আগে বলি যে সরকারি দল আজকে যেটি সভা আছে, জরুরি সভা, সেখানে সিদ্ধান্ত নেবেন, নিশ্চয়ই সেখানে পরিপক্ক সিদ্ধান্তই হবে তার দল। আমার যেটি ব্যক্তিগত ধারণা, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেটি বলেছেন যে যেহেতু প্রতীক নির্বাচন হবে না, মনোনয়ন দেবেন না, সুতরাং সেই জায়গায় যেন মন্ত্রী এমপিদের কাছের মানুষ, প্রভাবশালী, তারা তো নিঃসন্দেহে প্রভাবশালী, তাদের লোকজন যেন প্রভাব বিস্তার না করতে পারেন, নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, এবং সেই জায়গায় যেন তার তৃণমূলের লোকজন, যেহেতু স্থানীয় সরকারের নির্বাচন, সরকার পরিবর্তনের কোনো বিষয় না, এই নির্বাচনটা মানে তৃণমূলের লোকজন যারা জনগণ সমর্থন আছে যাদের, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে নিজেরা, যিনি পাশ করে আসবেন তিনিই থাকবেন। এটি হলো আমার ব্যক্তিগত ধারণা, যে ধারণার থেকে বলছি যে এইটা তার চাওয়া। এই চাওয়ার মধ্যে যারা এমপি মন্ত্রী বিভিন্ন যুক্তি দিয়ে বলবেন, তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, এটি হলো এক। আর আপনি বিরোধী দলের যে কথাটা হচ্ছে, তারা তো কোনো নির্বাচনই করবেন না, তারা একই পথে হাঁটছেন কেমনে? তারা 73 জন না 76 জনকে বহিষ্কার করেছেন, 77 জনকে বহিষ্কার করেছেন। এর মধ্যে কিছু বহিষ্কার তো হলো, 2-4 জন হয়তো পাশ করেও যেতে পারেন, এলাকায় যদি জনপ্রিয়তা থাকে, স্থানীয় সরকার, তারা কি তাদের কথা শুনবেন না? এই দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে পর্যায়ে, চতুর্থ পর্যায়ে যে নির্বাচনগুলো হবে সেখানেও বহিষ্কার করবেন। তো বহিষ্কার, তাদের তো নেতিবাচক রাজনীতি শুরুই হয়েছে, এখন দলের মধ্যে আগেও আছে, তারা মনে করেন যে সব তাদের, কিন্তু আসলে তাদের যা ছিল
তাদেরকেও এক্সপেল মানে বহিষ্কার করে অর্থাৎ কমাচ্ছেন। এই বহিষ্কৃত লোকজনগুলো আর ফিরে আসবে এই দলে? আসবে না তো, বলা যায় না। আসতেও পারে, বলা যায় না, আসতে পারে। আসলে তো তাদের শক্তি বাড়বে। তো শক্তি তার মূল যাত্রাটাই হচ্ছে তাদের ক্ষয় হওয়ার পথে, ক্ষয়িষ্ণু হওয়ার জন্য। নিজে আগ্রহ করে ক্ষয়িষ্ণু হতে চায়, তাহলে আপনি কি করে আমাকে বাঁচাবেন? নিজে যদি ক্ষয়িষ্ণু হতে চায়, তাহলে অনেক ধন্যবাদ আপনাকে। এ নিয়ে অনেক বিতর্ক অনেক আলোচনাও হতে পারে। আমার ওই একটা কথা, দুইয়ের যাত্রাপথ এক না। জি, অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম আপনাকে পড়ে আমি শুনিয়েছি। আলোচনাটি কেন করতে চাই যে মাদক এমনি তো বাইরেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এবং তরুণদের একটা অংশ মাদকে আক্রান্ত। জেলখানা, বিশেষ করে কারাগার, সেটা তো একটা নিয়ন্ত্রিত এলাকা। এই পত্রিকার যে শিরোনাম, কারাগারে ও মাদকের আখড়া, দেশের 68 কারাগারে 42,866 জন ধারণ ক্ষমতার বিপরীতে বন্দী আছে 82,000, এবং একটি বড় অংশ মাদকাসক্ত। তাহলে এই যে মাদকাসক্ত যারা কারাগারে তো যায় সংশোধনের জন্য, তাহলে ওখান থেকে তো ওই যে মাদকাসক্ত হয়ে বেরিয়ে যখন আসবে তখন কি সে সংশোধন হবে? না, সংশোধনের সুযোগ নেই। এই জায়গাটায় যেটি হচ্ছে আমার বক্তব্য হচ্ছে যে কারাগার, যেখানে কারাগার কর্তৃপক্ষ থাকবেন, সেখানে তো আপনি যথার্থ বলেছেন যে সেখানে তো শৃঙ্খলার মধ্যে থাকার শৃঙ্খলিত, তো তাদের সেখানে কিভাবে মাদকাসক্ত বা মাদক যায়, এই জায়গাটায় যারা দায়িত্বপ্রাপ্ত লোক তাদেরকে অবশ্যই আরো কঠোর হতে হবে, তাদেরকে দায়িত্বটা পালন করতে হবে। আর মাদক সারা দেশে, সমাজে, এখানে আমাদের সামাজিক, আমি বারবার বলছি যে সামাজিক আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে মাদকের বিরুদ্ধে। এককভাবে আপনি যদি ধরে নেই আমরা যে সরকার বা সরকারের একটি সংস্থাই সব ঠিক করবে, বিষয়টা তা না। আমাদের সবারই কিন্তু দায়িত্ব নিতে হবে সমাজকে সঠিক পথে রাখার জন্য। এবং কারাগারে যারা আছেন, কারাগারের দায়িত্বে যারা, নিশ্চয়ই সেখানে কারাগারের কারাগার কর্তৃপক্ষ তাদের এই জায়গাটায় কোনো অবস্থাতেই শিথিলতার কোনো সুযোগ নেই। কারণ আপনি যথার্থ বলেছেন, এই লোকগুলো তো কারাগার থেকে যখনই বেরোয়, শাস্তি হওয়ার পরে বেরোলে তো এগুলো সমাজেই আসবে, তাই না, সমাজে মিশবে। সুতরাং সেই জায়গা থেকে মাদকাসক্ত হয়ে আসবে কেন? মাদকাসক্ত হয়ে হয়তো অনেকে ওই প্রসঙ্গটাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে একটা নিয়ন্ত্রিত এলাকা, সেখানে দায়িত্বহীনতার, নিশ্চয়ই দায়িত্ব পালন যারা করছেন সেখানে দায়িত্বহীনতার জায়গাগুলো নিশ্চয়ই আছে, তা নাহলে মাদক ঢুকবে কেন? নিয়ে যাওয়ার তো কোনো সুযোগ ছিল না। যখন যে গ্রেপ্তার হচ্ছেন, যে কোনো না কোনো কারণে তো মাদকাসক্ত হয়েও হয়তো আটক হয়েছেন, তার সাথে তো আর মাদক ছিল না, তো তখন তারপরে যে যায়, সেটা যারা যায় সেখানে যাদের দায়িত্ব পালন করার, সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করেন নাই, তাহলে তো এই নিউজটা আসতো না। তো সেই জায়গাটায় তাদেরকে আরো কঠোর হতে হবে। ঢাকা শহরের ফুটপাতে যখন আমরা হাঁটি বা আমরা যখন ফুটপাতে চলাচল করি, তখন স্বভাবতই প্রশ্ন আসে যে আসলে ফুটপাত তো মানুষের হাঁটার জায়গা। তো একটি পত্রিকার আজকে শিরোনাম হয়েছে, ফুটপাত তুমি কার? এবং খুব যৌক্তিক প্রশ্ন, যে ফুটপাতে আসলে মানুষের হাঁটার জায়গা নাই, দোকানপাট বসে, এবং যেটা শোনা যায় যে এই ফুটপাত থেকে কোটি কোটি টাকা প্রতিদিন চাঁদা তোলা হয়, এবং কারা তোলে, কেন তোলে সেটাও জানা যায়। দখল বিক্রিতে জড়িতদের তালিকা চেয়েছে হাইকোর্ট। এখন এটা আপনি দেখেন, নিশ্চয়ই খেয়াল আছে যে সিটি কর্পোরেশন একটা ছিল, যেহেতু নিয়ন্ত্রণ করতে পারে না, শহরও বড় হয়ে গেছে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলেই তিনি ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগ করে দিলেন, যাতে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে এবং কাজ করতে পারে। এখন 2টি সিটি কর্পোরেশনেই আমরা দেখি বিভিন্ন সময়ে তারা কিন্তু ফুটপাত পরিষ্কার করার চেষ্টা করেন, অভিযান চালান, একদিকে পরিষ্কার করার চেষ্টা করে, আরেকদিকে আবার বসে যায়। এই যে বিষয়গুলো, এগুলো তো তারা যারা দায়িত্ব পালন করার কথা তাদের, যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা যদি এই কাজগুলো না করেন, এবং এটা তো ঠিক যে ফুটপাতে তো হাঁটা যাচ্ছে না, ফুটপাতে আজকে যদি ক্লিয়ার থাকে, অভিযানের পরে আবার বসবে, কেন বসবে? এখানে কিন্তু একজন কোনো একটা বিশেষ দল বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি সে কথাই আপনাকে বলছি, সবার কিন্তু ফলে হয় কি, যে ওই যে সিটি কর্পোরেশনেরও লোকজন আছে,
তারপরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা অনেক ভালো কাজ করেন, কিন্তু তারপরে এখানে দেখা যায় যে তাদেরও আছে, এবং সব দলের লোকজনের কিন্তু এখানে। ফলে হয় কি, আপনার আমার আর পথচারীদের যে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা থাকে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ফুটপাতের কথা উঠলো। ফুটপাত মানুষের হাঁটার জায়গা, কিন্তু ঢাকার ফুটপাত কি আসলে হাঁটার জায়গা? এত দোকান, এত দোকানপাট, এত কিছু চলে কি করে? সকালে হয়তো অবৈধভাবে তুলে দেওয়া হলো, বিকেলে আবার কি করে বসে? এটাই বড় প্রশ্ন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।